প্রিয় দর্শক, নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। আজকে আগ্রার সপ্তম পর্ব। আজকে দেখাবো ফতেপুর সিক্রি। এই ফতেপুর সিক্রি উত্তর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা জেলায় অবস্থিত। এটি একটি কৃত্রিম হ্রদের দক্ষিণ পূর্বে বিন্ধ্য পাহাড়ের ঢালু স্তরে নির্মিত হয়েছিল। বিজয়ের শহর নামে পরিচিত। আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে 51 শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই ভ্রমণের পরিকল্পনা শুরু। মাতৃ আশীর্বাদে দেশ বিদেশে 51 শক্তিপীঠের মধ্যে 30টি পর্ব, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে 7টি পর্ব, অনেক সিদ্ধ সাধন পীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, প্রাচীন ঐতিহাসিক শৈব ক্ষেত্র, সপ্তঋষি ও মহর্ষিদের সাধন স্থল, দুর্গম বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে অভিজ্ঞতা এবং তার সঙ্গে প্রচুর প্রাচীন ইতিহাসের স্থান দর্শন করেছি এবং সমস্ত তথ্য নিয়ে প্রতিবেদন প্রচার করেছি চ্যানেলের প্লেলিস্টে আলাদা ফোল্ডারে। আপনাদের সুযোগ মতো প্রত্যেকটি দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। সারাদিন খালি ঘুরেই যাচ্ছি, শুধু 2বার চা খেয়েছি, 2বার বিস্কুট খেয়েছি আর 3টে কলা খেয়েছি। এখন এখানে এলাম, এই পনিরের থালির অর্ডার দিয়েছি, পনির পরোটা, তার সঙ্গে সঙ্গে দই দিয়েছে, আচার দিয়েছে, 70 টাকা দাম, আর একটা চা বলেছি। যাই হোক, এই খেয়েই চলবো। এখন তো রাইস খাবো না, আজকে তো স্যাটারডে, রাত্রিবেলা ফিরে যদি পারি ভেজ রাইস খাবো। ফতেপুর সিক্রি আগ্রা থেকে প্রায় 39 কিলোমিটার বা 24 মাইল দূরে অবস্থিত। এর নিকটতম বিমানবন্দর হলো আগ্রা বিমানবন্দর বা খেরিয়া বিমানবন্দর, যা ফতেপুর সিক্রি থেকে 40 কিলোমিটার বা 25 মাইল দূরে অবস্থিত। নিকটতম রেলওয়ে স্টেশনটি ফতেপুর সিক্রি রেলওয়ে স্টেশন, যা শহরের কেন্দ্র থেকে প্রায় 1 কিলোমিটার বা 0.620 মাইল দূরে। এটি সড়ক পথে আগ্রা ও প্রতিবেশী কেন্দ্রগুলোর সাথে সংযুক্ত, যেখানে ইউপিএসআরটিসি চালিত নিয়মিত বাস পরিষেবা, পর্যটন বাস ও ট্যাক্সি চলাচল করে। ইতিহাস থেকে জানা যায় 1571 সালে সম্রাট আকবর দ্বারা মুঘল সাম্রাজ্যের প্রথম পরিকল্পিত রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই দুর্গ 3 কিলোমিটার অর্থাৎ 1.9 মাইল দৈর্ঘ্য এবং 1 কিলোমিটার অর্থাৎ 0.62 মাইল প্রস্থের একটি পাথুরে পাহাড়ের উপর অবস্থিত এবং প্রাসাদ শহরটি 3 দিকে 6 কিলোমিটার অর্থাৎ 3.7 মাইল প্রাচীর দ্বারা বেষ্টিত এবং চতুর্থ দিকে একটি হ্রদ দ্বারা বেষ্টিত। শহরটি সাধারণত 40 মিটার উঁচু, এই পাহাড়ের চারপাশে সংগঠিত এবং মোটামুটি একটি রম্বসে আকারে গড়ে। স্থল কাঠামোর সাধারণ বিন্যাস, বিশেষ করে উদ্যান এবং পরিষেবা এবং সুযোগ সুবিধার ধারাবাহিক এবং সংক্ষিপ্ত প্যাটার্ন, যা শহরটিকে বৈশিষ্ট্যযুক্ত করে তোলে। তার নগর প্রত্নতাত্ত্বিকদের এই সিদ্ধান্তে পৌঁছে দেয় যে ফতেপুর সিক্রি মূলত এর বিখ্যাত বাসিন্দাদের অবসর এবং বিলাসিতা প্রদানের জন্য নির্মিত হয়েছিল। ফতেপুর সিক্রির রাজবংশীয় স্থাপত্য তৈমুরীয় রূপ এবং শৈলীর আদলে তৈরি করা হয়েছিল। শহরটি বিশাল আকারে এবং বিশেষ করে লাল বেলে পাথর দিয়ে নির্মিত হয়েছিল। ফতেপুর সিক্রি প্রাসাদের স্থাপত্য, শব্দ ভান্ডার এবং সাজসজ্জায় গুজরাটি প্রভাব দেখা যায়। শহরের স্থাপত্যে তৎকালীন ভারতের জনপ্রিয় হিন্দু ও মুসলিম উভয় ধরনের ঘরোয়া স্থাপত্যের প্রতিফলন দেখা যায়। এই আদি স্থানগুলির অসাধারণ সংরক্ষণ আধুনিক প্রত্নতাত্ত্বিকদের মুঘল দরবারের জীবনের দৃশ্য পুনর্গঠন করতে এবং শহরের রাজকীয় ও সম্ভ্রান্ত বাসিন্দাদের শ্রেণীবিন্যাস আরো ভালোভাবে বুঝতে সাহায্য করে। এই দুর্গ 5 মাইল বা 8 কিলোমিটার দীর্ঘ। দুর্গের প্রাচীর বরাবর গেটগুলির মাধ্যমে যোগাযোগ করা যায়, যথা 1 নম্বর দিল্লি গেট, 2 নম্বর লাল ফটক, 3 নম্বর আগ্রা ফটক, 4 নম্বর বীরবলে গেট, 5 নম্বর চন্দনপাল গেট, 6 নম্বর দি গোয়ালিয়ার গেট, 7 নম্বর তেহর গেট ও 8 নম্বর ছোর গেট এবং 9 নম্বর আজমেরি গেট। প্রাসাদটিতে রানী যোধাবাইয়ের জন্য গ্রীষ্মের প্রাসাদ ও শীতের প্রাসাদ রয়েছে।
नसीम। क्या नाम है तुम्हारा? मेरा नाम है सबीना। सबीना। 20 रुपया में कितना पॉइंट दिखाओगे? 15 पॉइंट। हाँ 15। सबका हिस्ट्री पता है, भूलभाल नहीं बोलो। 1571 থেকে 1585 অবধি সম্রাট আকবর শহরটিকে মুঘল সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করেন, কিন্তু পরে পাঞ্জাবের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তা বাতিল করেন। 1610 সালে শহরটি সম্পূর্ণরূপে বর্জিত করা হয়। ফতেপুর সিকরি নামটির উৎপত্তি হয় সিকরি নামের इसकी हाइट है 176। 176। इसकी चौड़ाई 190 फीट है। 190 फीट। बादशाह आते थे हर फ्राइडे को नमाज पढ़ने। अच्छा। आज भी इन पे 5 टाइम की नमाज इसमें जुमे को। अच्छा। इसको कहते हैं जमा मस्जिद। जमा मस्जिद कौन सा? वो वाला जमा मस्जिद। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের 1999 থেকে 2000 সালের খনন কার্য থেকে জানা যায় আকবর এখানে রাজধানী স্থাপন করার আগে থেকে এখানে মানুষের বসবাস ছিল। সম্রাট বাবরও ফতেপুর সিকরি খুব পছন্দ করতেন। তার সৈন্যরা এখানকার সুকরি ঝিলের জল ব্যবহার করতেন, তাই বাবর জায়গাটির নাম দিয়েছিলেন সুকরি। বাবর সিকরিকে বিনোদনের জন্য ব্যবহার করতেন এবং এর সীমান্ত অঞ্চলে মহারানা সংগ্রাম সিংহকে পরাজিত করেছিলেন। আগে এখানে শেখ সেলিমের খানকা ছিল। 1569 সালে আকবর পুত্র জাহাঙ্গীরের জন্ম হয় এখানে, যে শেখ জাহাঙ্গীরের জন্মের ভবিষ্যৎবাণী করেছিলেন। তার স্মৃতির উদ্দেশ্যে আকবর এখানে একটি ধর্মীয় প্রাঙ্গণের নির্মাণ করেন। জাহাঙ্গীরের দ্বিতীয় জন্মদিনের পরে আকবর এখানে একটি প্রাচীর ঘেরা শহর এবং এক রাজশাহী প্রাসাদ নির্মাণ করেন। 1573 সালে আকবরের গুজরাট বিজয়ের পরে শহরটির নাম হয়ে যায় ফতেপুর সিকরি, অর্থাৎ বিজয়ের শহর। মূল প্রবেশদ্বারটি বুলন্দ দরওয়াজা নামে পরিচিত। মোগল দরবারে একজন নৃত্যশিল্পী ছিলেন আনারকলি, যার আসল নাম ছিল শরফ উন নিসা এবং তিনি নাদিরা নামে পরিচিত ছিলেন এবং ইরান থেকে এসেছিলেন। তিনি তার সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিলেন। জাহাঙ্গীরের নাম ছিল সেই সময়ের যুবরাজ সেলিম এবং তার সঙ্গে আনারকলির একটা প্রণয়ের সম্পর্ক ছিল। তিনি অত্যন্ত ভালোবাসতেন আনারকলিকে, যা সম্রাট আকবরের মোটেও পছন্দ করতেন না। এই প্রেমের সম্পর্কের কারণে পিতা পুত্রের মধ্যে মতবিরোধ এতটাই বেড়ে যায় যে এটি যুদ্ধের দিকে পরিচালিত করে। একটি অনুসারে তাকে জীবন্ত দেওয়ালে পুঁতে রেখে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং একটি কিংবদন্তি অনুসারে ফতেপুর সিকরিতে হযরত সেলিম চিশতির দরগার উত্তরে অবস্থিত সুড়ঙ্গ দিয়ে তাকে পালাতে দেওয়া হয়েছিল। এটি একটি রহস্য, কারণ এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। तो बड़ा हुआ सीकू से अनारकली की नाचने वाली थी। अनारकली को अकबर के बेटे से प्यार हो गया था, तो अकबर को पसंद नहीं आया था। अकबर ने अनारकली को सुरंग में कैद करके दीवार छिनवा दी। मन से आगरा, आगरा से दिल्ली, दिल्ली से लाहौर पाकिस्तान चली गई और वो सुरंग गवर्नमेंट ने बंद कर दिया। প্রিয় দর্শক, এই সেই বিখ্যাত জায়গা সিঁড়ি নেমে গেছে দেখছেন। এখানেই সেই বিখ্যাত জায়গা যেখানে আনারকলিকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল জনশ্রুতি অনুযায়ী। शेख सलीम चिश्ती बाबा की दरगाह देख रहे हैं? कौन सा? ये सादा वाला। अकबर की 3 बीवी थी, हिंदू, मुस्लिम, क्रिश्चियन। महारानी जोधाबाई, रुकैया बेगम, सुल्ताना। अच्छा। इनमें कोई औलाद नहीं थी। अकबर बादशाह अजमेर गए थे। अच्छा। अजमेर से बाबा से मांगी था, बाबा मेरे पास कोई औलाद नहीं है। अच्छा। तो बाबा ने कहा था अकबर बादशाह तुम हजरत शेख सलीम चिश्ती बाबा की दरबार पे जाओ, मन पे तुम्हें बेटा मिलेगा। अच्छा। तो अकबर बादशाह नंगे पैर नंगे सर आए, बाबा की चरणों पे गिर गए, रोते रोते कहने लगे बाबा मेरे पास कोई औलाद नहीं है। तो बाबा ने क्या था, अकबर बादशाह पकड़ ले जा। तो अकबर बादशाह ने, ये बाबा ने बोला कि अकबर बादशाह तुम जलते कोयले पे खड़े हो जाओ, जब मैं सोचूंगा। तो अकबर बादशाह जलते कोयले पे खड़े हो जी। बाबा ने क्या कि जाओ, तुम्हें महारानी जोधाबाई हिंदू से पहले से बेटा होगा। तो महारानी जोधाबाई हिंदू से बेटा हुआ, बेटा बड़ा हुआ, बाबा के ऊपर से नाम धरा सलीम। ये बाबा की हजरत शेख सलीम चिश्ती बाबा की दरगाह मन्नतों की है। पहले चादर चढ़ाते हैं, चादर के साथ धागा आता है। एक धागे में 3 मन्नत होती है, शादी की, जॉब की, पढ़ाई की, बिजनेस की। जिसकी मन्नत पूरी होती है वो गरीबों को खाना खिलाते हैं। 1569 সালে সিকরিতে জাহাঙ্গীরের জন্মের আগে পর্যন্ত আকবর নিঃসন্তান ছিলেন এবং এরপরে সন্ত শেখ সেলিম চিশতি জাহাঙ্গীরের জন্মের সফল ভবিষ্যৎবাণী করলে তার সম্মানার্থে একটি ধর্মীয় প্রাঙ্গণ নির্মাণ করেন। জাহাঙ্গীরের 2 বছর পূর্ণ হওয়ার পরে আকবর প্রাচীর ঘেরা শহর ও প্রাসাদ নির্মাণ শুরু করেন। শেখ সেলিমের খানকাতে নিজের রাজধানী স্থাপন করে আকবর নিজেকে এবং নিজের রাজ্যকে সুফি রীতিনীতির অন্তর্ভুক্ত করেছিলেন। আধুনিক ঐতিহাসিকদের মতে আকবর ফতেপুর সিকরি নির্মাণে অত্যন্ত আগ্রহী ছিলেন এবং সম্ভবত এর স্থাপত্যশৈলীর নির্দেশনাও দিয়েছিলেন।
তৈমুর নং কর্তৃক প্রচলিত পারসিক আদাল প্রক্রিয়ায় আড়ম্বর পুনরুজ্জীবিত করতে আকবর প্রাঙ্গণটি পারসিক রীতিতে নির্মাণ করেন, কিন্তু স্থানীয় প্রভাবে এটি ভারতীয় আদলে পরিবর্তিত হয়। ফতেপুর সিক্রির আশেপাশে বেলে পাথরের প্রাচুর্য থাকায় এখানকার অধিকাংশ অট্টালিকা লাল রঙের। প্রাসাদ প্রাঙ্গণে জ্যামিতিকভাবে সজ্জিত বেশ কিছু স্বতন্ত্র চাতাল দেখতে পাওয়া যায়, যা আরব ও মধ্য এশিয়ার তাঁবু আকৃতির বিন্যাসের অনুকরণে বানানো। সমগ্র ফতেপুর সিক্রি এইভাবে আকবরের দুর্দান্ত শিল্প ভাবনা ও তার মাধ্যমে বিভিন্ন অঞ্চলের স্থাপত্যকলার সংমিশ্রণ ঘটানোর ক্ষমতা তুলে ধরে এবং একটি স্বতন্ত্র স্থাপত্য ধারা প্রচলন করে। কিন্তু প্রাসাদটির নিকটবর্তী একটি ঝিলের উৎসমুখ বন্ধ করে দেয় এবং আশপাশের জল সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়। এছাড়া প্রাসাদটি রাজপুতানার কাছাকাছি অবস্থিত হওয়ায় শত্রু দ্বারা আক্রমণের ভয়ও ছিল। এই সমস্ত কারণে প্রাসাদটিকে 1585 সালে বর্জন করা হয় এবং রাজধানী লাহোরে স্থানান্তরিত করা হয়। আকবর 1601 সালে কিছুদিনের জন্য এখানে ফিরে এলেও পাকাপাকিভাবে আর ফেরেননি। পরবর্তীকালে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ 1719 থেকে 1748 সাল এবং তার প্রতিনিধি সৈয়দ হাসান আলী খান বরহাকে এখানে হত্যা করা হয়। 1720 সালে মারাঠাদের দিল্লি বিজয়ের পরে তারা এই প্রাসাদের দখল নিলেও পরে তা ইংরেজদের হস্তগত হয়। তারা এটিকে সদর দপ্তর ও সেনা ছাউনি হিসাবে ব্যবহার जामा मस्जिद अकबर बादशाह हर फ्राइडे को आते थे नमाज पढ़ रहे। हाँ भी पांचों टाइम की नमाज होती है। कहाँ होता है नमाज? हाँ अंदर चले अंदर चल रहे हैं। तो वहाँ को अच्छा दिखा रहे हैं नहीं दिखा रहे? अरे ये तो दिखाना ही पड़ेगा, नहीं तो किस चीज का सुंदर समस्त কিছু डिजाइन अब दरगाह पे फूल प्रसाद लेके जाना है ना। सम्मान से। हाँ मन से लेके जाना। झालर देख रहे हैं? अकबर के टाइम पे सोने का लगा था, अब अकबर मरे यहाँ के अंग्रेजों ने सोने का निकाल के पुराना 71 থেকে 1574 সালের মধ্যে জামে মসজিদ তৈরি করা হয়েছিল। মসজিদটি আকবরের আধ্যাত্মিক উপদেষ্টা সুফি শেখ সেলিম চিশতির সম্মানে নির্মিত হয়েছিল। এটি শেখের বংশধরদের জন্য একটি খানকাহ বা মঠশালা হিসাবে কাজ করার জন্য তৈরি করা হয়েছিল। তার সময় বিভিন্ন লেখক এবং ভ্রমণকারীরা এর সৌন্দর্য এবং জাঁকজমকের জন্য এর প্রশংসা করেছিলেন। আকবরের ধর্মীয় নকশায় মসজিদটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1579 সালে তিনি ফতেপুর সিক্রির বাসিন্দাদের অংশগ্রহণে একটি জামাতের নামাজের জন্য খুতবা প্রদান করেন। যদিও তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কেউ এটি করতেন, খুতবা পাঠ সাধারণত ধর্মীয় নেতাদের জন্য সংরক্ষিত ছিল, তাই উলেমারা এটিকে উগ্রপন্থী বলে মনে করতেন। আকবর ও জনগণের প্রার্থনায় যোগ দিয়েছিলেন এবং এমনকি তাকে মসজিদের মেঝে ঝাড়ু দিতে দেখা গিয়েছিল, ইতিহাস থেকে জানা যায়। কাভুরি বাউয়ার যুক্তি দেন যে এই সমস্ত কাজ আকবরের পক্ষ থেকে সচেতন পদক্ষেপ ছিল। মসজিদটি নিয়মিত শাসকের পরিবর্তে একজন ঐশ্বরিক সার্বভৌম হিসেবে চিত্রিত করার জন্য ব্যবহার করা হয়েছিল। আকবরের শাসনামলের পরেও ফতেপুর সিক্রি জামা মসজিদ মুঘল ঐতিহ্য গর্বের প্রতীক হিসাবে রয়ে গেছে। আকবরের পুত্র এবং উত্তরসূরি জাহাঙ্গীর এই মসজিদটির তীব্র প্রশংসা করেছিলেন, যিনি এটিকে তার পিতার অন্যতম সেরা স্থাপত্য কীর্তি বলে অভিহিত করেছিলেন। 1619 সালে ফতেপুর সিক্রিতে অবস্থানকালে জাহাঙ্গীর তার পুত্র খুররমের সাথে মসজিদ কমপ্লেক্সটি নিয়ে দীর্ঘ আলোচনা করেছিলেন। খুররম পরবর্তীতে মুঘল সম্রাট শাহজাহান হন। এই মসজিদটিকে দিল্লিতে তার নিজস্ব জামে মসজিদের মডেল হিসাবে তৈরি করেন। জামে মসজিদটি পাথুরে পাহাড়ের সর্বোচ্চ স্থানে অবস্থিত, যার উপর ফতেপুর সিক্রি অবস্থিত। এটি একটি উঁচু প্লিন্থের উপর স্থাপনা করা হয়েছে, যা সমতল পৃষ্ঠ প্রদানের জন্য নির্মিত। মসজিদ কমপ্লেক্সটি ঘেরা দেওয়াল দ্বারা বেষ্টিত। দক্ষিণ দেওয়ালের ঠিক বাইরে একটি বৃহৎ বাউলি বা অষ্টভুজাকার ধাপকূপ রয়েছে। ফতেপুর সিক্রির বাকি অংশের মতো মসজিদটি স্থানীয়ভাবে খনন করা লাল বেলে পাথর দিয়ে তৈরি। এটি সাজসজ্জার জন্য হলুদ বেলে পাথর, মার্বেল এবং স্লেটও ব্যবহার করে। এতে ফার্সি এবং আরবি ক্যালিগ্রাফি রয়েছে। নির্মাণের সময় মসজিদটি ছিল মুঘল ভারতের বৃহত্তম মসজিদ। এটি ইসলামিক, হিন্দু এবং জৈন স্থাপত্যের মিশ্রণকে প্রতিনিধিত্ব করে, যার মধ্যে গুজরাটি প্রভাব উল্লেখযোগ্য। অনেকে দাবি করেন যে মসজিদটি মান্ডুর জামা মসজিদ এবং চান্দেরি জামা মসজিদ থেকে উপাদান সংগ্রহ করে উভয় মুঘল পূর্ব কাঠামো। আলফিয়ারি মুঘল পূর্ব জামা মসজিদ থেকে অনুপ্রেরণা দেখেন, তবে পরিবর্তে আতালা এবং চম্পানেরের মসজিদগুলি উল্লেখ করেন।
মসজিদ কমপ্লেক্সে 3টি দরজা দিয়ে প্রবেশ করা যায়। পূর্ব দিকের দরজা, যা বাদশাহী দরওয়াজা, সাম্রাজ্যের দরজা নামে পরিচিত, মসজিদে প্রবেশের জন্য আকবর ব্যবহার করতেন। এটি কাটা মোজাইক ব্যবহার করে সজ্জিত। উত্তর এবং দক্ষিণের দিকে দরজাগুলো ঐতিহাসিকভাবে একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ। তবে 1573 সালে আকবর গুজরাটে তার সামরিক অভিযানের সাফল্য উদযাপনের জন্য দক্ষিণ দিকের দরজাটি বুলন্দ দরওয়াজা বা উচ্চ দরজা নামে পুনর্নির্মাণ করেন। এটি সবচেয়ে বিশিষ্ট দরজা এবং নিজেই একটি স্মৃতিস্তম্ভ, যার বহুতলা জুড়ে করিডোর এবং কক্ষ রয়েছে। আশের বলেন যে সম্ভবত চিস্তির তরিকার সাথে আকবরের সম্পর্ককে জোর দেওয়ার জন্য এই দরজাটি নির্মিত হয়েছিল। বুলন্দ দরওয়াজা হলো ফতেপুর সিক্রি জামে মসজিদ কমপ্লেক্সের দক্ষিণ দিকের একটি চমৎকার প্রবেশদ্বার, যা মুঘল সম্রাট আকবর গুজরাট বিজয়ের স্মরণে নির্মাণ করেছিলেন। 1601 খ্রিস্টাব্দে নির্মিত, এটি লাল এবং বাফ বেলে পাথর এর একটি বিশাল কাঠামো, সাদা এবং কালো মার্বেল দিয়ে সজ্জিত। 54 মিটারের বেশি উঁচু। গেটের মূল স্তরে পৌঁছানোর জন্য দর্শনার্থীদের 52টি সিঁড়ি বেয়ে উঠতে হয়, যেখানে সুউচ্চ কাঠামোটি আরো বেশি উচ্চতার ধারণা দেয়। প্রবেশপথটিতে অলঙ্কৃত ফার্সি ক্যালিগ্রাফি এবং পুরাণের শিলালিপি রয়েছে, যা আকবরের ধর্মীয় সহনশীলতার প্রদর্শন করে। এর অষ্টভুজাকার পরিকল্পনাটি ছোট ডানা দ্বারা বেষ্টিত এবং শীর্ষটি ছত্রি বা কিয়স্ক এবং সোপান গ্যালারি দ্বারা মুকুটযুক্ত। এশিয়ার বৃহত্তম প্রবেশদ্বার হিসাবে বুলন্দ দরওয়াজা মুঘল স্থাপত্যের ঔজ্জ্বল্যতার প্রমাণ এবং একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। বুলন্দ দরওয়াজা বা মহিমার দ্বার সম্রাট আকবর গুজরাটের উপর তার বিজয় উদযাপনের জন্য নির্মাণ করেছিলেন। এটি ফতেপুর সিক্রির জামা মসজিদ কমপ্লেক্সের প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করে। স্মৃতিস্তম্ভটি 1601 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। এটি লাল এবং মোটা বেলে পাথর দিয়ে তৈরি। সজ্জার জন্য সাদা এবং কালো মার্বেল ব্যবহার করা হয়েছে। প্রায় 54 মিটার উঁচু, এটি এশিয়ার বৃহত্তম প্রবেশদ্বার। 42টি ধাপের দীর্ঘ যাত্রাপথে প্রবেশপথের মূল খিলানে পৌঁছানো সম্ভব। প্রবেশপথটিতে জটিল ফার্সি ক্যালিগ্রাফি এবং পুরাণের শিলালিপি রয়েছে। এটি প্রতিসাম্যের উপর জোর দেয় এবং এর উপরে ছত্রি কিয়স্ক থাকে। নকশাটি অষ্টভুজাকার কৃতি, প্রতিটি পাশে ছোট 3তলা ডানা রয়েছে। বুলন্দ দরওয়াজা মুঘল স্থাপত্যের একটি উল্লেখযোগ্য উদাহরণ এবং আকবরের ধর্মীয় সহনশীলতার প্রতীক। আজকের এই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আমার হাতে সময় কম থাকার জন্য একদিনই সমগ্র আগলা দর্শন করেছি, তাতে একটুখানি বেশি চাপই হয়ে গেছে। আপনাদের হাতে সময় থাকলে আপনারা চেষ্টা করবেন সারাদিনের প্রথম থেকে শেষ অবধি ফতেপুর সিক্রি ভালো করে দেখার। পরবর্তী পর্বে নিয়ে আসছি যোধাবাই মহল, যা যোধাবাইয়ের প্রাসাদ নামে পরিচিত। এটি ফতেপুর সিক্রির বৃহত্তম প্রাসাদ। সম্রাট আকবর তার স্ত্রী মরিয়ম উজ্জামানির জন্য তৈরি করেছিলেন, যা যোধাবাই নামে পরিচিত। এই লাল পেলে পাথরের প্রাসাদে হিন্দু ও মুঘল স্থাপত্য শৈলীর মিশ্রণ রয়েছে, যার কেন্দ্রীয় উঠান জটিলভাবে খোদাই করা পাথরের কাজ।